সমালোচনা করেছে, অনেকে গালিও দিয়েছে। অনেক সফলতা আছে, এই সফলতাকে কেউ তো ভালো চোখে দেখেনি। একটা কোচকে আমরা সাসপেন্ড করেছিলাম ওকে রেগুলার না খেলানোর জন্য। তো কিছু কিছু ইনিশিয়েটিভ সাকসেস হয়েছে। রিশাদকে না খেলানোর জন্য হ্যাঁ, তো যেমনি হোক একজনকে দাও, এটা আমরা গড়ে তুলবো। থাকবো। মিনহাজুল আবেদীন নান্নু প্রায় এক দশক নির্বাচক, এরপর প্রধান নির্বাচক, নানাভাবে কাজ করেছেন দল গঠন নিয়ে। তার দল নিয়ে অনেকেই সমালোচনা করেছে, অনেকে গালিও দিয়েছে। সেটা কি লাখ বা কোটিতেও মনে হয় ছাড়িয়েছিল নাকি? এটা তো আপনারা ভালো বলতে পারবেন আমার চেয়ে বেশি। গালি খেয়েছেন, সমালোচনা হয়েছে, ক্রেডিট তো দেওয়ার মতো বিষয়ও আছে অনেক। বাট অনেক সফলতা আছে, এই সফলতাকে কেউ তো ভালো চোখে দেখেনি। তো সুতরাং এটা নিয়ে আক্ষেপ করি না, বাট এখানে ক্রিয়েটিভ কিছু কাজ আছে। এই ক্রিয়েটিভ কাজের জন্য অনেকগুলি খেলোয়াড় এখন পাইপলাইনে। লেগ স্পিনারের ট্র্যাডিশনটাও, সেই বিষয়টা আসলে বাংলাদেশে নেই যে লেগ স্পিনারকে ব্রেক দেওয়া, তাকে সাহস দেওয়া, তাকে খেলানো, ন্যাশনাল টিমের সার্কিটে আশপাশে রাখা। মিনহাজুল আবেদীন নান্নু বা হাবিবুল বাশার সুমন, আপনারা মিলে সেই কাজটা করেছিলেন, যে কারণে রিশাদ এখন পরিণত পারফর্ম করছে। অবশ্যই রিশাদকে নিয়ে আমাদের কিন্তু অনেক ভোগান্তি গিয়েছে, কারণ প্রিমিয়ার ডিভিশনের টিম পাচ্ছিল না, ফার্স্ট ডিভিশনের টিম পাচ্ছিল, বা টিম পেলেও ঠিক রেগুলার খেলার কোনো স্কোপ ছিল না। তো সেই জায়গায় কিন্তু আমরা যথেষ্ট যুদ্ধ করেছি ক্লাবগুলির সাথে। তারপরে আমরা চিন্তা করেছিলাম আমি আর সুমন মিলে যে ওকে হাই পারফরমেন্সে রেখে যাতে যতটুকু নার্সিং করা যায়। এনসিএলে কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছি আমরা লেগ স্পিন, কিন্তু আমরা 8টা ডিভিশনে 8টা লেগ স্পিনার কিন্তু পাইনি। রিশাদকে কিন্তু ওইভাবে প্রোভাইড করেছিল, এবং আমার কাছে এখনও মনে আছে যে অনেকগুলি কোচ কিন্তু এটা যে নেগেটিভ, এবং একটা কোচকে আমরা সাসপেন্ড করেছিলাম ওকে রেগুলার না খেলানোর জন্য। তো কিছু কিছু ইনিশিয়েটিভ সাকসেস হয়েছে। রিশাদকে না খেলানোর জন্য, হ্যাঁ, অনেকগুলি ইনিশিয়েটিভ কিন্তু সাকসেস হয়েছে। এগুলি কিন্তু মানুষ দেখে না, মানুষ দেখে খালি খারাপটাই। হাতুরু সিং এর একটা ভালো ইনপুট ছিল, আপনারা মিলেই তো আসলে রিশাদকে গ্রুমিং করা। হাতুরু সিং কতটা চেয়েছিল আসলে একজন লেগ স্পিনার বা রিশাদকে? ও আসার সাথে সাথেই কিন্তু আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে, এটার মধ্যে হচ্ছে যে কোনোভাবে হোক একটা লেগ স্পিনার তৈরি করো। তো তখন থেকে আমি সুমন মিলে কিন্তু কাজ করছিলাম কিভাবে একজন টাইম আসার পর, দ্বিতীয়বার আসার পর কিন্তু বাধ্যতামূলক করেছিল যেমনি হোক একজনকে দাও, এটা আমরা গড়ে তুলবো। থাকবো। তো সেই হিসাবে কিন্তু এই টিম ওয়ার্ক। বোলিংয়ে কোন বিষয়গুলো তার ভালো লেগেছে? মানে উইকেট পাচ্ছে নিশ্চয়ই, বাট ভ্যারিয়েশন, ডানাতিকেও আউট করছে, বাহাতিকেও আউট করছে। ও যখন প্রথম আমাদের হাই পারফরমেন্স স্কোয়াডে এসেছিল তখন কিন্তু আমাকে আমাদের লেগ স্পিন কোচ অনেকেই বলেছিল যে রিশাদ অনেক স্পিন করাতে পারে না, যেটা লেগ স্পিনের দরকার, যেটা লেগ স্পিন, যেটা টপ স্পিনের মতো বল হচ্ছে। সেদিন আমরা হচ্ছে যতটুকুই করুক জায়গা মতো বল করলেই হবে, এটার উপরে আমরা সবসময় নজর দিয়েছিলাম। কনফিডেন্টলি এগিয়ে যাচ্ছে, ওর যেটা দুর্বলতা ছিল সেটা কাটিয়ে রয়েছে। মুস্তাক আহমেদের মতো একটা বিরাট কোচ ওর সাথে আছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। 90 দশকে বাংলাদেশের সেরা ব্যাটার লিস্ট করলে মানে আপনি টপেই থাকবেন। বাংলাদেশের সাম্প্রতিক সময় ব্যাটিংয়ের এই দুর্দশা আসলে কি চোখে পড়েছে আপনার? আপনি দেখেন বেশি যদি টি-20 ফোকাস করা হয় ব্যাটিংয়ের দুর্দশা আসবে। তো আমাদেরও একটা এখন সময় এসছে যে 3টা ফরম্যাটে অ্যাটলিস্ট আধিক্য খেলোয়াড় রেখে, যেমন 5টা-6টা একদম রেগুলার খেলোয়াড় রেখে ওইভাবে চিন্তাভাবনা যাওয়া উচিত। আমার মনে হয় যদি ক্রিকেটকে সেভ করতে হয় তাহলে লাল বল এবং 50 ওভার্স ওডিআইকে গুরুত্বটা দিতে হবে, এবং টি-20 ফরম্যাটটা আছে এটাকে কভার করা যাবে। সাইফুল রূপক, 71।